যারা যারা ইয়ামিনের সাকসেস স্টোরি রিলেটেড ভিডিওটা এখনও দেখেননি তারা ভিডিওটি দেখতে পারেন। ইতিমধ্যেই 25K ভিউ আমরা পেয়েছি এক সপ্তাহে, মাত্র এক সপ্তাহে। ইয়ামিন শেখ ডব্লিউবিসিএস 2022 এক্সিকিউটিভ র্যাঙ্ক 10, ওভারঅল র্যাঙ্ক 12। তার এমসিকিউ স্কোর ছিল 560 প্লাস 2021-এ, 2022-এ 580 প্লাস, 2023-এ 630 প্লাস। সে স্বাভাবিকভাবে 23-এ আর ইন্টারভিউ দিতে যাবে না, এক্সিকিউটিভ পেয়ে গেছে, পছন্দের পোস্ট। আর এত হাই স্কোরের রহস্য কি সেটা নিয়ে জানবো আজকে এই ভিডিওয়। তার সঙ্গে সঙ্গে সে একজন আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইংলিশ অনার্সের। সে অ্যানথ্রোপোলজির মতন সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে সে একবারও কি জেনেটিক্স, বিবর্তনবাদ এইসব টপিকগুলো ভাবলো না। আর সে ডব্লিউবিসিএস এর ম্যাথ জিআই পেপারেও 150 প্লাস স্কোর কিভাবে করে একজন আর্টসের স্টুডেন্ট হয়ে। তো এইসব রহস্যগুলো আজকে একটু ইয়ামিন শেখের সঙ্গে শুনবো। আর সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা বুক আর স্ট্র্যাটেজিটা শুনবো। চলো শুরু করা যাক। প্রথমে আসি, এত এমসিকিউ স্কোর, তুমি কি প্রথমে কি টার্গেট বেঁধে নিয়েছিলে যে 700 তুলতে হবে? আমার মনে আছে 2020 হ্যাঁ 2020-র মেন্স আমরা ওই হজ হাউসে থাকার সময় দিয়েছিলাম। তখন আমরা তো এক্সাম হলে দিচ্ছি, আর ইয়ামিন শেখ তো সেবার প্রিপারেশন শুরু করছে। তো আমরা এক্সাম হলে দিয়ে যা পেয়েছি, আর ও ঘরে বসে দিয়ে তার থেকে বেশি পেয়েছে এমসিকিউ স্কোর, ঠিক আছে? তো সেই প্রিপারেশন লেভেল, মানে প্রথম থেকে কি শুরু, তোমার 700 স্কোর বাধা ছিল মানে টার্গেট, সেটা বলো। ডব্লিউবিসিএস এর যদি সিলেবাসটা দেখি, 800 নম্বর এমসিকিউ আছে আর 800 নম্বর ডেসক্রিপটিভ। তো আমার হাতে যেটা আছে, যেটা একদম নিট নম্বর, সেটা কিন্তু এমসিকিউ। আমি যেটা পাবো সেটা কিন্তু আমাকে দিতে হবে, কেউ কেটে নিতে পারবে না। আর যেটা ডেসক্রিপটিভ আছে, বাংলা, ইংলিশ আর অপশনাল, ওখানে কিন্তু ল্যাক ফ্যাক্টরটা আছে। কেমন টিচার খাতা দেখছে, এটা একটা অনেক বড় ম্যাটার করে, যেটা 21-এ আমার সঙ্গে হয়েছে আর কি। তো মাত্র 163, মাত্র 400-র মধ্যে 161 পেয়েছিলাম বাংলা ইংরেজি। 2021-এ সেই ছেলেই 2022-এ পাচ্ছে এক্সিকিউটিভে 10 র্যাঙ্ক আর ওভারঅল 12 র্যাঙ্ক। তাহলে বাংলা ইংলিশে নাম্বারটা কতটা ভ্যারি করছে সেটা ভাবো। এমসিকিউ স্কোর তার 21-এ ছিল 560 প্লাস আর 22-এ 580 প্লাস। অপশনালের নাম্বারটা খুব বেশি হয়তো হেল্প করেনি, কারণ তার প্রিপারেশন খুব ভালো ছিল অপশনালে। তো তাহলে ভাবো কতটা আমাদের ডেসক্রিপটিভের নাম্বার ভ্যারি করে। না বলো। হ্যাঁ, তো আমার বরাবর টার্গেট ছিল যে যেটা আমার হাতে আছে, যেটা এমসিকিউ, ওটা আমি আমার পুরো 100% দেবো, আর যতটা পারবো ওই এরিয়াতে আমি এগিয়ে থাকবো। কারণ জিএস পেপারটা এমন হয়, মানে এমসিকিউটা, ওখানে যদি একটু বেশি মার্কস থাকে, এবার গ্রুপ এ না হলে গ্রুপ সি হয়ে যাওয়ার চান্স থাকে, কিছু একটা তো কপালে জুটবে। তো আমার বরাবরই টার্গেট ছিল যেটা আমার হাতে আছে এমসিকিউ নাম্বারটা সবসময় আমি একটু আগিয়ে রাখবো, এগিয়ে রাখবো অন্যদের থেকে আর কি। তো এর জন্য সঠিক ডিরেকশন আর সঠিক বুক লিস্ট অ্যান্ড স্ট্র্যাটেজি ফলো করলে আমার মনে হয় এমসিকিউ অন্যদের থেকে তুমি কিছু না হলে অনেকটা এগিয়ে থাকবে, যেটা আমার বরাবরই টার্গেট ছিল। আর আমার এটাও মনে আছে, আমি টার্গেট রেখে দিয়েছিলাম 580 টার্গেট রেখেছিলাম 2021-এর জন্য। তো তখন আমার পাশেই হেলালদা থাকতো, তখন ওরা দেখতো, বলছে তুমি 580 কেন লিখলে, এক কাজ করে 600 600 কেন লিখুন তুমি। তো ওরা যখন ওটা বললো, পরের দিনই আমি ওটা চেঞ্জ করে 600 লিখে দিয়েছিলাম। সাবজেক্ট ওয়াইজ ব্রেকআপ, কত কত স্কোর, কে কি ভাবলো। যে আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে না যে আমি কি টার্গেট করছি সেটা কাউকে জানাবো না, বা এটা আমি গোপন রাখবো। ও কিন্তু খুললা একবারের সামনে, যেখানে পড়তে বসছে তার সামনে সে ওইরকম টার্গেট লিখে রেখে দিয়েছে। সে নিয়ে অনেকে হয়তো পিছনে কথা বলেছে যে এত টার্গেট, এত এমসিকিউ স্কোর হয়, বা এখনই এত টার্গেট করছে, মেন দিক তারপরে বুঝতে পারবে, এরকম অনেক কথাই হয়েছে। ঠিক আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই, ওর সামনেই হয়েছে। তো এবার এবার বলো, তুমি বলো, বাকিটা বলো। হ্যাঁ, তো আমার মনে হয় এমসিকিউ একটু অন্যদের থেকে একটু এগিয়ে নিয়ে যেতে চাইলে তোমার স্ট্র্যাটেজিটা ঠিক থাকতে হবে।
তো আমার স্ট্র্যাটেজি এরকম ছিল যে কোনো টপিক ধরে লো ড্রেনেজ সিস্টেম জিওগ্রাফি, তাহলে ড্রেনেজ সিস্টেমে আমি ফার্স্ট দেখে নিতাম যে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস এর প্রিলিমস অ্যান্ড মেন্সে কি কি কোশ্চেন এসেছে। তো দেখে নেওয়া হলো। তারপরে আমি কি করতাম, ভালো একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক ড্রেনেজ সিস্টেম থেকে পড়তাম, পড়া হয়ে গেল কমপ্লিট, পুরো দাগ দিয়ে পড়তাম। তারপরে কি হতো, ওই টপিক থেকে আমি কোনো একটা স্ট্যান্ডার্ড বই নিতাম এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। দিয়ে একটা বই নিয়ে নিতাম, দিয়ে দেখতাম যে কতগুলো পারছি। আর যেগুলো পারতাম না সেগুলো আমি গোল করে রেখে দিতাম, কারণ যখন আমি রিভিশন দিব ওই গোল করাগুলোই দেখবো। যেগুলো আমি পারি সেগুলো আবার দ্বিতীয় টাইম কেন রিভিশন দিতে যে আমি টাইম ওয়েস্ট করব। আর টেক্সট বুক বুক পড়ার টাইমেও তাই করতাম, আমি যে সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করতাম, কারণ সেকেন্ড রিভিশন থার্ড রিভিশন আমি জাস্ট হাইলাইট জিনিসই দেখবো আর কিছু দেখবো না। এতে আমার টাইম সেভিংও হবে, তাড়াতাড়ি রিভিশনও হবে। তো এই থ্রি ফর্মুলা তোমাকে সবাইকে ইউজ করার জন্য আমি বলবো, প্রথমে প্রিভিয়াস ইয়ার, তারপরে টেক্সট বুক, তারপরে এমসিকিউ প্র্যাকটিস। এ প্রসঙ্গে আমি তোমাকে জিজ্ঞেস করে একটা কোশ্চেন, যে তোমার আহ, একটা সাবজেক্টে একটা স্ট্যান্ডার্ড বুক ফলো করতে, না একাধিক স্ট্যান্ডার্ড বুক, একাধিক বই? এখন আমি একটা সম্প্রতি একটা ভিডিও করেছি বুক লিস্ট রিলেটেড, সেটা চাইলে তোমরা দেখতে পারো। এবার এর মুখে শুনি যে আমি একটা সাবজেক্টে একটা স্ট্যান্ডার্ড বুকই আমি বলেছি। হয় না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়ে যায়, একটা হুম প্রবাদ প্রচলিত আছে, যে অনেকগুলো বই এক একটা সাবজেক্টে, তখন তো একটা খেয়ে হারিয়ে ফেলি। তো হুম তোমার ক্ষেত্রে কি ছিল এটা? অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে ওয়ান সাবজেক্ট ওয়ান বুক পলিসি ফলো হয়নি, কারণ আমার প্রথমে বুক সিলেকশন ভুল হয়ে গেছিল। যেমন এখন যদি বলি আমি বুকসের কথা, ইতিহাসে অ্যানসিয়েন্টের জন্য পুনাম দালাল দাইয়া, আর Ancient and medieval অ্যানসিয়েন্ট মেডিভেলের জন্য, আর মডার্নের জন্য আমি সোনালী বানসাল পড়েছিলাম। কিন্তু এর আগে আমার বই ছিল স্বদেশ ও সভ্যতা। পরিচয়, শুধু হ্যাঁ সভ্যতা ও হ্যাঁ, ওটা পরিচয়, ছিল জীবন মুখোপাধ্যায়। জীবন মুখোপাধ্যায় স্যারের। আর একটা ছিল কৃষ্ণা রেড্ডি। দুটোই ভুল সাজেশন আমার কাছে ছিল। তো ওটা আমি জাস্ট একবারই পড়েছিলাম, পরে ওগুলো আমি আর পড়িনি বইগুলো। তো আমার মনে হয় ইতিহাসের জন্য যে বই দুটো বললাম ওই একটা বই যথেষ্ট। আর জিওগ্রাফির জন্য আমার মনে হয় এনসিআরটি জিস্ট মহেশ কুমার বানুয়াল, ওই একটা বই পড়লেই যথেষ্ট, এনাফ ওই বইটা। আর ইকোনমিক্সের জন্য আগে তো ভালো বই ছিল না আমাদের সময়, যেমন আমি কিনেছিলাম রামেশ সিং। তো ওটা পড়ে খুব একটা বুঝতে পারতাম না, ওটা তো ইউপিএসসির জন্য মেনলি, হ্যাঁ, তো ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড না। কিন্তু বর্তমানে খুব সুন্দর একটা বই বেরিয়েছে নিতিন সিংহানিয়া স্যারের। তো সেই টাইমে ছিল না বলে ওটা কিনা হয়নি, পরে আমি নিতিন সিংহানিয়া স্যারের বইটা কিনেছিলাম, ওটাই আমার বেস্ট বই। তারপরে পলিটির জন্য তো একটাই বই লক্ষ্মীকান্ত, ওদের অপশনের কথা বলার দরকারই নেই, বাইবেল প্রয়োজন অফ নেই। হ্যাঁ। আর সায়েন্সের জন্য আমি একটাই বই পড়েছিলাম, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স। আর আমার এনসিআরটি। এনসিআরটি, হ্যাঁ। তো আমার মনে হয় সায়েন্সে কি হয়, টেক্সট বুক পড়ে আমি যেটা বুঝেছি মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়, কিন্তু পরীক্ষায় যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু কমন পাওয়া যায় না। এর জন্য সায়েন্স আমি প্রচুর প্রচুর পরিমাণে আমি কিন্তু মক টেস্ট দিয়েছিলাম। আমার মনে হয় সায়েন্সে অন্যদের থেকে আমার নম্বর খুব অনেকই ডিফারেন্স থাকে, আমি আর্টস ব্যাকগ্রাউন্ড। তারপরে আমার যতটা মনে আছে 2021-এর মেন্সে আমার 153 নম্বর ছিল সায়েন্স পেপারে, যেটা সবাই খুব কম নম্বর পায়। আর আমার 22-এ একটু টাফ হয়েছিল আমার যতটা মনে পড়ছে, ওটা 130 থেকে 135 এরকম ছিল, অনেকদিন হলো আমার মনে পড়ছে না, তবে এরকমই ছিল। আর ম্যাথের জন্য আর এস আগরওয়াল স্যারের বই ছিল আমার, আর রিজনিং এর জন্য আর এস আগরওয়াল স্যারের বই ছিল, আর এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইস স্যারের বই ছিল। ওটা খুব সিলেক্টিভলি ভাবে পড়তে হবে আর কি। ইংলিশের জন্য কি আলাদা কিছু পড়েছো? ইংলিশের জন্য যেহেতু আমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ছিল খুব একটা অসুবিধা হতো না, তারপরেও আমি 151 এসে যে বইটা থাকে আরিয়ান্টের, আমি ওই বইটা দেখেছিলাম। আর প্রিলিমসের জন্য অবজেক্টিভ ইংলিশের জন্য কি না, কোনো বই রেফার করবে? প্রিলিমসের জন্য অ্যাকচুয়ালি আমি কোনো বই পড়িনি ইংলিশের, শুধু মেন্সের জন্যই পড়েছিলাম। সেটা হচ্ছে একটা তো পিকে দে সরকার থেকে আমি ট্রান্সলেশন প্রিসি এগুলো করতাম, আর এসে রাইটিং এর জন্য 151 এসে আরিয়ান্টে। আচ্ছা আর আমার মনে হয় ম্যাক্সিমাম বন্ধুরা যেটা দেখে অবজেক্টিভের জন্য এসপি বক্সি বইটা ভালো, আমি শুনেছি ওটা বেশ ভালো। আচ্ছা। আর কারেন্ট অ্যাফেয়ার্স? কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমার মনে হয় আমার সঙ্গে সবার মত সমান হবে না। আমি সবাইকে বলি কারেন্ট অ্যাফেয়ার্সকে বলি আমি এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। আমি প্রায় কথার কথা এমন একটা পড়া এটা, এটা আজ পড়লাম 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স, পরের বছর কাজে লাগে না। আমার প্রিপারেশন 2019, তো 19-এর যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেটা হয়তো 21-এ কাজে লাগছে না। তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সবসময় যে বছর এক্সাম হয় সেই বছরের লাগে। তো আমার মনে হয় ইতিহাস ভূগোল আমি যেটা 2019-এ পড়েছি সেটা আমার আজীবন ভর কাজে লেগেছে, ভূগোলটাও তাই, জিএস গুলো পুরোটাই তাই। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি হয়,
যেটা আগে চলে যাচ্ছে, আগের ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স কোনো কাজে লাগে না। তো আমি কি করতাম, জাস্ট পরীক্ষার 1 মাস আগে আমি ওভারঅল একটা মোটামুটি একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিতাম। মেনলি এসআই ক্লাস খুব একটা ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা পিডিএফ বের করে পরীক্ষার আগে ওটা দেখে নিতাম, আরো কিছু দেখতাম আমি। তো কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বেশি আমি জোর দিতাম না, জাস্ট পরীক্ষার 1 মাস আগে দেখতাম। আচ্ছা, প্রিলিমস আমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে প্রিলিমস আগে পাস করি, তারপরে মেন্সের জন্য পড়বো, গভীরে পড়বো। অনেকে সাধারণত তারুণ গোয়েল পড়ে নেয়, তারুণ গোয়েলের এক যে এটা হয় জেনারেল নলেজ বুকটা, ওইটা পড়ে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়ে চলে যায় প্রিলিমস দিতে। তোমার ক্ষেত্রে প্রথম থেকে কি মেন্স ওরিয়েন্টেড ছিল? সত্যি বলতে গেলে আমি প্রিলিমস এর জন্য কোনোদিনই পড়িনি। তোমরা যদি দেখো, প্রিলিমস আর মেন্সে বই সেম, সিলেবাসও সেম, ডিফারেন্স কোথায়? শুধু আমার মনে হয় ইংলিশে অবজেক্টিভ আছে, ওটাই ডিফারেন্স। বাকি 175 নম্বর সেম। তো যখন সাবজেক্ট সেম, টপিক সেম, সবকিছু সেম, আলাদা প্রিপারেশনের কোনো মানে হয় না। আমার মনে হয় ডাব্লিউবিসিএস প্রিপারেশন ইন্টিগ্রেটেড প্রিপারেশন, সবগুলো একসঙ্গে, প্রিলি, মেন্স আর ইন্টারভিউ। তো সেক্ষেত্রে আমি এটা মনে করতাম যে আমি যদি মেন্স লেভেলে পড়াশোনা করি, তাহলে আমার প্রিলিমস তো আটকানোর প্রশ্নই জাগে না। তো আমি কোনোদিন প্রিলিমসের জন্য পড়িনি। আমি সাবজেক্টকে সাবজেক্টের মতো পড়েছি, ডিপলি পড়েছি, ইতিহাসকে ইতিহাসের মতো, ভূগোলকে ভূগোলের মতো, সাবজেক্টের মতো সাবজেক্টকে পড়েছি। আর এটার জন্য আমার একটা জিনিস ভালো হয়েছিল, আমার প্রিলিমসে কোনোদিন পাস করার জন্য আমাকে কোনোদিন ভাবতে হয়নি। আমার বর্ডার লাইন থেকে 30 নম্বর বেশি থাকতো সবসময়। আমার সবসময় 150-এর উপরে প্রিলিমসের নম্বর থাকে। বাংলা ইংরেজি ডেসক্রিপটিভের জন্য কি করেছো? বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ আমার যতটা মনে পড়ছে, যখন প্রথম আমি মক দিই হজে বসে বাংলা ইংরেজি, তো আমি আর আমার এক বন্ধু, এখন 2020 ব্যাচের এক্সিকিউটিভ শরীফুল ইসলাম, তো আমরা মক দিচ্ছিলাম। তো আমাদের কলম এগোচ্ছে না, লিখতেই পাচ্ছি না, প্র্যাকটিস নেই। তো তখন দেখলাম তো খুবই খারাপ অবস্থা আমাদের বাংলা ইংলিশে। তো এখানে আমাদেরকে প্রচুর ডেভেলপমেন্ট করতে হবে, খাটতে হবে। তো তখন কি করলাম, বাংলার জন্য আমি, তখন হজ হাউসে পেপার আসতো, পেপারের এডিটোরিয়াল সেকশনটা আমি পড়তাম ওটা। আর ইংলিশের জন্য কি করতাম, ওই 151 সেটা পড়তাম। তারপরে লেখালেখি প্র্যাকটিসটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আমি বলে মনে করি। শুধু পড়ে গেলেই কাজ হবে না, বাংলা ইংরেজি প্র্যাকটিস, শুধু প্র্যাকটিসই তোমাকে পারফেকশনে নিয়ে আসবে। তো যে কোনো রাইটিং নিজে নিজে লিখতাম, বা সিনিয়র দাদারা ছিল, আমাদেরকে পাঠাতে আমি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে পাঠাতাম, দেখে দিতে বলতাম। ওরা অবশ্য কিছু ভ্যালু এডিশন করে দিত, কিছু সাজেশন দিত, সেটা পরে আবার নেক্সট টাইম আমি ইমপ্রুভ করার চেষ্টা করতাম। তো বাংলা ইংরেজি এরকম টপিক, যেমন একদিকে তুমি এডিটোরিয়াল বলো বা স্ট্যান্ডার্ড বই বলো পড়বে, তার সঙ্গে চেষ্টা করবে লেখালেখি প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। পরে আমার এমন হয়েছিল, 3 ঘন্টা পেপার হয় আমার মনে হয় বাংলা ইংরেজি, আমার কিন্তু 1.5 ঘন্টার মধ্যে পেপার কমপ্লিট হয়ে যায়। সেটা মক টেস্টও হতো, ডাব্লিউবিসিএস এর মেন্সেও তাই, বসে থাকতাম লিখে। এত পরিমাণ মক টেস্ট দিয়েছে যে, আর মক টেস্ট আর মেন এক্সামে গিয়ে আর সেই এক্সামটা এক্সামই মনে হয় না, এত পরিমাণ মক টেস্ট দিয়েছে আমিন শেখ। তো তোমার এই মক টেস্টের গুরুত্ব কি প্রিপারেশন লেভেলে? মক টেস্টের গুরুত্ব যদি বলি, মানে আমার সন্দেহ লাগে আমি যতগুলো মক দিয়েছি আদৌ কেউ দিয়েছে কিনা। আমি এত মক দিয়েছি, আমার মনে হচ্ছে, মানে বলা মুশকিল, মক টেস্ট প্রচুর পরিমাণে দিয়েছি। মানে আমার সন্দেহ হয় যে আমার মতো কেউ এতগুলো মক দিয়েছে কিনা। মানে আমি কাউন্ট করতে পারবো না কতগুলো মক টেস্ট পেপার আমার হয়েছিল আর কি। এইটুকু জানি, আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি মক আমি দিয়েছি, বিভিন্ন সোর্স থেকে দিয়েছি। তো মক টেস্ট দেওয়ার জন্য একটা জিনিস কি হয়, সাপোজ ধরে নাও 200টা কোশ্চেন আছে বা হিস্ট্রি জিওগ্রাফিতে। তো সেক্ষেত্রে 200টা কোশ্চেন কিন্তু আমি জানি না। 200টা যদি জানতাম তাহলে তো 200তে 200 পেতাম, কিন্তু সেটা তো পাই না। সেক্ষেত্রে কি হয়, মক টেস্ট দেওয়ার জন্য আমার মানে গেসিং পাওয়ার এতটাই হয়ে গেছিল, যে কোশ্চেনটা কোনদিন আমি পড়িনি, সেখানে এলিমিনেশন মেথড করার আমার প্রবাবিলিটিস খুব বেশি ছিল। এলিমিনেট করে দিতে পারতাম, যে কোনটা অ্যান্সার হবে কোনটা হবে না, একটা ইনার সেন্স একটা কাজ করে বেশি মক টেস্ট দেওয়ার ফলে। আর মক টেস্ট দেওয়ার ফলে আর একটা, যে সিলি মিস্টেক গুলো হয় আর কি, ওগুলো সিলি মিস্টেক গুলো কমবে। তো মক টেস্ট আমার মনে হয় প্রচুর লেভেলে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমার এমসিকিউ যদি একদম রহস্য যদি বলি, এত এমসিকিউ স্কোর বেশি হওয়ার কারণে আমার মনে হয় যত আমার ফ্রেন্ড আছে সবার থেকে আমার মনে হয় বেশি এমসিকিউ থাকে। তো আমার মনে হয় মক টেস্ট, আমি প্রচুর পরিমাণে মক টেস্ট দিয়েছি, মক টেস্ট দিলেই আমার মনে হয় এমসিকিউ 600+ ক্রস করে এমসিকিউ যাবে। কটা ছিল, একটা না আর বাকি অনলাইনে করেছো না একাধিক? আমার এমসিকিউ বই দুটো ছিল। একটা ছিল দিশা 10,000-এ, তারপরে ছিল 14,000 আরিহান্টের ছিল, ওটা অনেকটা ভুল, তো ওটা আমি খুব বেশি প্র্যাকটিস করিনি। আর আমি গ্রেড আপ বলে একটা অ্যাপ ছিল, এখন ওটা মানে বাইজুস
কিনে নিয়েছে। তো আমি ওখানে প্রচুর পরিমাণে মক দিয়েছি। আর যেখানে ওগুলো ওখানে যে কোশ্চেনগুলো আমি পারতাম না, সেগুলো আমি খাতায় নোট ডাউন করে রাখতাম। আমার মনে হয় দুটো খাতা আমার হয়েছিল এমন, যেগুলো পারতাম না সেগুলো নোট ডাউন করেছিলাম। 320 পেজ আমার এমন ছিল যেখানে আমার না পারা কোশ্চেন গুলো ছিল, ওগুলো রিভিশন দিতাম। আর ওগুলোই ডিফারেন্স ক্রিয়েট করতো, যেগুলো ডিফিকাল্ট কোশ্চেন সেগুলো আমি বারবার রিভিশন দিতাম, আর ওগুলোই অন্যদের থেকে আমি এগিয়ে যেতাম বলে মনে হয়। এবার আসি যে ইয়ামিন শেখ একজন আর্টসের স্টুডেন্ট, সে ম্যাথ অ্যান্ড জিআই 150-র কাছাকাছি স্কোর তার প্রত্যেক বছরে আছে অ্যাভারেজ। তো একজন আর্টসের স্টুডেন্ট, সে তো অনেক সময় ভয়েই অঙ্ক ভিত্তিতে কাজ করে। সে 80-90, অনেকে আছে আর্টসের স্টুডেন্ট অন্যান্য সাবজেক্টে ভালো, কিন্তু ম্যাথ জিআই পেপারে গিয়ে 80-90 আটকে যায়। তো সেখানে মানে একটা ডবল নাম্বার তুলে আনা সায়েন্সের স্টুডেন্টদের থেকে, আমি সায়েন্সের স্টুডেন্ট কিন্তু ম্যাথ জিআই আমার একটা অ্যাভারেজ থাকে, ওই ল্যাক অফ প্র্যাকটিস বলতে পারো। তো সেই হিসাবে যে প্রত্যেক দিন প্র্যাকটিস করা এবং এতটা একটা স্কোর, একটা স্ট্যান্ডার্ড স্কোর ম্যাথ জিআই পেপারে আনা, সেটা রহস্য ইয়ামিন শেখের কাছে জানবো। হ্যাঁ, ম্যাথ আর জিআই এর কথা যদি বলি, ভয় কাজ করে নাকি? না, ভয় আমি কোনোদিন করিনি। প্রবলেম ফেস করেছি অবশ্য, কিন্তু ভয় কোনোদিনই করিনি। যখন আমি 2019-এ আমার ম্যাথের প্রিপারেশন অ্যাকচুয়ালি আমি বহরমপুরে একটা টিচারের কাছে পড়তাম, নূর স্যারের কাছে। তো ওখানে আমি আরএস আগরওয়ালটা পুরো কমপ্লিট করাই। তো পুরো কমপ্লিট করি 6 মাসে। তারপরে যখন আমি ম্যাথ প্র্যাকটিস করতে যেতাম, মনে হয় 50টা ম্যাথ প্র্যাকটিস করতে গেলে আমার অর্ধেক ম্যাথ আটকে যেত প্রথমে, 2019-এর কথা বলছি। তো তখন তো দেখছি ম্যাথে আমাকে প্রচুর ডেভেলপ করতে হবে। তো ওই জায়গা থেকে আমি শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস করে গেছি ম্যাথ। সেই 2019-এ শুরু করেছি ম্যাথ। আমার মনে হয় ম্যাথ সাবজেক্টটা আমার প্রত্যেক দিন থাকতো, মানে প্র্যাকটিসে একদিনও বাদ দিতাম না। তো ওই জায়গা থেকে যে ছেলেটা মানে হচ্ছে অর্ধেক ম্যাথ সলভ করতে পারতো না, সেখান থেকে প্র্যাকটিস করে 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 এমন পজিশনে এসেছিলাম। আর মনে আছে হজ হাউসে ম্যাক্সিমাম প্রায় 80% স্টুডেন্ট ছিল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের ব্যাচে। তো ওখানে আইআইটি থেকে পড়েছে এরকমও স্টুডেন্ট ছিল। যখন ম্যাথের পেপার হতো, আমিও কোনো সময় ওদের থেকে বেশি পেতাম বা ওদের কাছাকাছি পেতাম। তো ওখানে দেখেছি কেমিস্ট্রি অনার্স আছে, ফিজিক্স অনার্স আছে, ম্যাথ অনার্সও আছে। ওদের নম্বর আমার থেকে কম। তার মানে আমি কিন্তু বেশি পাচ্ছি। তার মানে এই নয় যে আমি ওদের থেকে বেশি ম্যাথ পারি, না, একদমই না। হয়তো টাইম যদি দেওয়া হয় ওদেরকে যে 200টাই ম্যাথ করে দেবে, কিন্তু ডিফারেন্স একটাই, আমার কাছে প্র্যাকটিস করে করে স্পিড আছে আমার হাতে ম্যাথ করা। হয়তো আমার অন্য বন্ধু যারা আছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, হয়তো সেই লেভেলে প্র্যাকটিস করে নিয়ে সময় দিয়ে, তাই হয়তো স্পিডটা নেই, ডিফারেন্স একটাই, স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। তো আমার মনে হয় যেটা তোমার উইকনেস সেটাকেই তোমার স্ট্রেংথ বানাতে হবে। তো আমার ম্যাথ ও ওয়ান্স আপন এ টাইম আমার উইকনেস ছিল, সেটাকে আমি প্র্যাকটিস করে 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 আমার স্ট্রেংথ জোন বানিয়েছি। আর এমন প্র্যাকটিস করতে হবে, আমি মনে হয় এবার সিজিএল মেন দিয়েছিলাম, সেখানে আমার 180-র মধ্যে ম্যাথ রিজনিং এর মেন্স আমার 162 নম্বর ছিল। ওই যে প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এর বিকল্প আর কিছু হতেই পারে না। একইভাবে অ্যানথ্রোপোলজি অপশনাল, সেখানে জেনেটিক্স, বিবর্তনবাদ, এরকম সায়েন্সের অনেক কিছু টপিক ঢুকে আছে। তো অ্যানথ্রোপোলজি অপশনাল নেওয়ার রহস্য কি? অ্যানথ্রোপোলজি অপশনাল কিভাবে চুজ করলে অপশনাল অ্যানথ্রোপোলজি নিতে হবে আর্টসের কোনো সাবজেক্ট না নিয়ে? অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন সাবজেক্ট নিয়েই অপশনাল হিসাবে এগিয়ে নেওয়া যায়টাই বেটার। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, আমার গ্র্যাজুয়েশন সাবজেক্ট ইংলিশ লিটারেচার। আর একটা এরকম কথা প্রচলিত আছে যে লিটারেচার সাবজেক্টে ভালো নম্বর পাওয়া যায় না। তো সিনিয়র দাদারা মানা করেছিল লিটারেচার সাবজেক্ট নিয়ে এগোতে। তো আর একটা ব্যাপার আছে, লিটারেচার সাবজেক্ট হলে সেন্টেন্সের স্ট্রাকচার বা বানান ভুল, এসব ম্যাটারগুলো বিরাট ভ্যারি করে। আর নোট কোয়ালিটি ম্যাটার করে। তো ইংলিশ লিটারেচার যদি আমি অপশনাল নিতাম, তাহলে এক হচ্ছে খুব কম ছেলে মেয়ে ইংলিশ লিটারেচার নেয়। তো বাজারে এক হচ্ছে রিসোর্সের অ্যাভেলেবিলিটি নেই। তারপরে আমার নোটগুলো একটা গাইড লাগবে, দেখাতে হবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। তো সেক্ষেত্রে মনে হলো ইংলিশ নিয়ে তো এগোনো যাবে না। তো তাহলে কি নিয়ে এগোনো যায়? তো তখন দেখলাম সেই সময় অ্যানথ্রোপোলজি, যে সাবজেক্টের নাম আমি কোনোদিনই শুনিনি গ্রাজুয়েশনের আগে, দেখলাম যে এই সাবজেক্টটা খুব পপুলার ডাব্লিউবিসিএস এ। তো প্রথমে পপুলার বলেই তো নেওয়া যায় না। তো প্রথমে আমি কি করলাম, স্ক্যানারের পেছনে কিছু কোশ্চেন ছিল প্রিভিয়াস এর, ওগুলো দেখলাম। আমি গুগল থেকে অপশনালের আমি সিলেবাসটা ডাউনলোড করলাম। তখন দেখলাম, মোটামুটি পড়লাম যে না, পরিচিতই সাবজেক্ট আছে, সোসাইটি, ম্যারেজ, ট্রাইব, মানে আমাদের সমাজের আশেপাশে যা কিছু আছে এই নিয়ে।
তো কিছুটা অপরিচিত ছিল, যেটা বায়োলজি সেকশন থেকে ছিল, জেনেটিক্স ছিল, ইভলিউশন ছিল, আর কিছু ছিল। তো মনে হলো যে না, এই সাবজেক্টটা নিয়ে আমি এগোতে পারবো, তো কনফিডেন্ট ছিলাম। তো তো সত্যি বলতে গেলে আমার কিছুটা সমস্যা হয়েছিল জেনেটিক্স চ্যাপ্টার বা আরো কিছু চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টারগুলোতে সমস্যা যখন হতো, আমার মেসে কিছু জুনিয়র ছেলে পেলে থাকতো, যারা নিট নিয়ে পড়াশোনা করতো, আমার থেকে অনেক ছোট। কিন্তু আমি কোনো সময় দ্বিধাবোধ করিনি তাদের কাছে যেতে। আমি তাদের কাছে চলে যেতাম, বলতাম যে ভাই এটা বুঝতে পারছি না, এটা বুঝিয়ে দাও। তারা হয়তো সিম্পলিফাইড ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিত। তারপরে আমি কি করতাম, ওটা গুগলে সার্চ করতাম, না বুঝতে পারলে গুগলে একটু লুসিড ক্লিয়ার ল্যাঙ্গুয়েজে কিছু লেখা থাকতো, সেটা বুঝতাম। তারপর আমার কিছু বন্ধু বান্ধবী যারা আমার স্কুল স্কুল লাইফের ব্যাচমেট, যারা সায়েন্স নিয়ে পড়েছে, এখন তারা অনেক বড় বড় জায়গায় পড়ছে, তো তাদের কাছেও হেল্প নিয়েছি। ঠিক আছে, এইভাবেই ছোট বড় সবার কাছেই আমি সায়েন্সে সবার আমি ছাত্র, সবার কাছে হেল্প নিয়ে গেছি। একদম। আর ও আলাদাভাবে কোনো টিউশন পড়েনি, নিজে থেকে নোটগুলো সব তৈরি করে ফেলেছিল। ও হজ হাউসে যখন গিয়েছে তখনই ওর কয়েকটা খাতা ওর রেডি, অপশনাল পুরো রেডি। সেখানে হজ হাউসে কিছু গাইডেন্স পেয়েছে, কিন্তু তার আগে তার অপশনাল খাতা নিজে থেকে পুরো রেডি। সে ইউপিএসসির ম্যাটেরিয়াল বা গুগল থেকে সে সব সার্চ করে নিজের মতন করে বই কেটে লিখে নিজের মতন নোট তৈরি করে ফেলেছে। তো এই যে অপশনালটাও প্রিলিমসের আগেই রেডি করে ফেলার যে ভাবনা, সেটা ইয়ামিনের মাথাতেই এসেছে। তো এবার আমরা আসবো পার্সোনালিটি টেস্ট নিয়ে, কিরকম ভাবে সে প্রিপারেশন নিয়েছিল। হুম প্রথম আমার পিটি ছিল 2021-এর মেন্সটা আর কি। তো তখন আমার বয়স সবে মাত্র 24 বছর বয়স, জীবনে প্রথম পিটি। তো মক টেস্ট দিলাম, সবকিছু দিলাম। মক টেস্টে আমাকে ভয় লাগতো না মক পিটিতে, কিন্তু যখন অরিজিনাল পিটিতে গেলাম, তো যখন ওই তিনজনকে বসতে দেয়, তো তিনজন বসেছি, এরপর হয়তো আমার এটা আসবে, সিট আসবে। তো সেই টাইমে আমার হার্টবিট এত বেড়ে গেল, ব্লাড ফ্লো এত বেড়ে গেল, দরজার বাইরে। তো সেই টাইমে বিরাট অস্বস্তিকর ফিল হচ্ছিল। তো সেই টাইমে আমি আমার বন্ধুদের সঙ্গে চ্যাট করছিলাম একটু ইজ ফিল করার জন্য। তো সেই টাইমে কি হয়েছিল, একটা ভয় পড়ে যাওয়ার একটা ভয় থাকে যে আদৌ আমি সার্ভিসটা পাবো কি পাবো না। তো মাথার মধ্যে এটা কাজ করছিল সেই প্রথম পিটিতে। তারপরে যখন আমি পিটি রুমে ঢুকি, তারপরে সম্বোধন দিয়ে বসি আমি যখন, তখন আমার এইটুকু মনে আছে, প্রথম 5 মিনিট আমার পুরো হাত আর পা পুরো কাঁপছিল। 5 মিনিট একভাবে হাত পা কেটেছে। আর আমার পাশে যে মনোবিদ থাকে, উনি দেখছেন আমাকে যে হাত পা কাঁপছে, আমি বুঝতে পারছি যে আমার যে হাত পা কাঁপছে, এটা আমাকে তো নম্বর দিবে না পিটিতে। তো ভালো এসেছিল। হ্যাঁ, তাও 104 মতো নম্বর এসেছিল আর কি। তো ম্যাডাম এতটাই মনে হচ্ছে কোঅপারেটিভ, এতটাই ভালো ছিল। ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে 5 মিনিটে পুরো আমি কমফোর্ট ফিল করি, তারপরে বেশ বেশ ঠিকঠাক পিটি দিই আর কি। তো প্রথম পিটির অভিজ্ঞতা এরকম ছিল। তারপরে সেকেন্ড যখন আমার 22-এর পিটি মানে মেন্স রেজাল্ট আছে, তখন দেখি যে আমার A+B তে নাম আছে, আর মাত্র 25 জনকে লিখেছে। তো তখন বুঝে গেলাম যে আমার 1003 এর উপরে নাম্বার আছে, আর টপ 25 আছি, তো মানে একটা সার্ভিস তো কনফার্ম। তো ওই যে প্রথমবার আমার ফেল হওয়ার একটা ভয় ছিল, ওটা কিন্তু আমার এবার ছিল না। তো একটা কনফিডেন্স জিনিসটা এইবার ছিল, যেটা আমার আগের বার ছিল না। তো এইবার ওই কনফিডেন্স থাকার জন্য কি হয়, আমার পারফরমেন্সটা আরো ভালো হয় আর কি এবার। মক পিটি দেখা যায় অনেক জায়গায় তোমার ফ্রিতে মক দিই, মক পিটি দেয়। তো তুমি অনেক জায়গায় কি মক দিতে না, অনেক জায়গায় মক দেয়, তুমি বলবে প্রিফার করবে? অবশ্যই মক পিটি অবশ্যই দিতে হবে। আমি মক পিটি দু জায়গাতেই দিয়েছি, একটা হচ্ছে হজ হাউসে দিয়েছি, জিডি স্টাডি সার্কেলে দিয়েছি। তো মক পিটি দেওয়ার ফলে একটা জিনিস হয় যে ইন্টারভিউর একটা নির্দিষ্ট একটা ডেকোরাম আছে, ওটা মেনটেন করতে হয়। কিভাবে ঢুকবো, কি কোন পোস্টারে বসবো, তারপরে কেমন ভাবে সম্বোধন করবো, ম্যাডামকে আগে করতে হয়, পরে স্যারদেরকে করতে হয়। তারপরে হচ্ছে পারমিশন ছাড়া বসতে হয় না, বসার সময় থ্যাংক ইউ বলতে হবে, কোন সময়ে যাচ্ছি, আফটারনুন না মর্নিং, এগুলো কিন্তু মক পিটিতে কিন্তু প্র্যাকটিস করে করে এগুলো ঠিক হয়ে যায়। আর যদি মক পিটি না দিয়ে ডাইরেক্ট আমি ইন্টারভিউ দিতে যাই, এগুলো কিন্তু সেটা আমি এমনিতেই আমরা অ্যাংজাইটির মধ্যে থাকি, সেটা এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো মক পিটি দিয়ে থাকলে এইগুলো ভুলগুলো এড়ানো যায় বলে মনে হয়। তো মক পিটি দেওয়া খুবই কার্যকর বলে আমি মনে করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়ামিন শেখের যদি পুরো জার্নিটা যদি আমরা একটু জিস্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে ধারাবাহিকতা যদি তোমার থাকে সারা বছরের, তাহলে সে ফাইনাল পরীক্ষার দিন তুমি পারফর্ম ভালো করে আসবেই। মিডিলে যদি কোনো অবস্টাকল হয়, সেটা কোনো বাধা মনেই হবে না। তার সঙ্গে সঙ্গে তুমি যে ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, দিন শেষে হার্ড ওয়ার্ক এবং ওই ধারাবাহিকতা, প্র্যাকটিস, এগুলোই কথা বলবে। তুমি যে ব্যাকগ্রাউন্ডে হও না কেন, যে কোনো সাবজেক্টকেই তুমি তোমার আয়ত্তে আনতে পারবে। সেটা একবারে 100% তুমি মাস্টার হবে এটা তো আমি বলছি না। ডব্লিউবিসিএস এমন একটা জিনিস যেটার হচ্ছে সামথিং অফ অল আর অল অফ সামথিং। মানে কিছু কিছু জিনিস পুরোটা দেখতে হয়, কিছু কিছু জিনিস সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। তো সেটাতে ভালোভাবে ইয়ামিন শেখ ট্যাকল করেছে, ভালোভাবে সে স্ট্র্যাটেজি নিয়েছে, তাই আজ সে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হিসাবে সে স্থান দখল করেছে। সবশেষে বিগিনার্সদের যারা নতুন করে শুরু করবে, তাদের কি বলবে? বুক লিস্ট তো এক প্রকার বলে দিয়েছো তুমি। বিগিনারদের কি বলবে যে
এই এখন যে বর্তমান পরিস্থিতি চলছে, ঠিকঠাক রিক্রুটমেন্ট প্রসেসগুলো হচ্ছে না অনেকদিন ধরে, তো একজন নতুন প্রিপারেশন শুরু করলে তাকে কি বলবে? বিগিনারদের জন্য বলতে চাই, বিগিনার একদিন আমিও ছিলাম, প্রত্যেক অফিসারই একদিন বিগিনার থাকে। আর বিগিনিং ফেজে ভুল ভাল করবে, এটা স্বাভাবিক, আমিও ভুল করেছি, ভুল করেও আজ প্রতিষ্ঠিত আমি এক্সিকিউটিভ হিসাবে। তো তোমাদেরও কিছু ভুল হবে, আর ভুল করতে করতে শিখবে। তো তোমাদের কাছে তো যেটা আমার সাথে হয়েছিল, সঠিক বুক সিলেকশন করতে পারিনি প্রথমে, সেটা তো কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। আমি তো বুক লিস্ট অলরেডি বলে দিলাম যেগুলো বেটার। তারপরে বলবো, এক হচ্ছে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প হয় না। একটা কথা আছে না, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট। তো এটা মনে রাখবে যে হার্ড ওয়ার্ক তোমাকে করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কি? কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। যেমন আমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছি কেমন, 9 মাস বাড়ি যাইনি করোনা ফেজে। তারপরে আমার বন্ধুরা খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেতে চলে যেত, প্রতিদিন ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে চলে যেত, আমাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু আমি যেতাম না। ওই টাইমে আমি পড়াশোনা করতাম, ভাত খাওয়ার পরে গেলেই তো 1 ঘন্টা নষ্ট হয়ে যাবে। তো এরকম কমফোর্ট জোন গুলো, ছোট ছোট কমফোর্ট জোন গুলোকে ত্যাগ করতে হবে। তারপরে আমি সবাইকে, আমার মনে হয় একটা খুব আমার নিজস্ব এটা ডায়লগ আর কি, যে দেখবে বিশেষ একটা জিনিস আমি দেখেছিলাম, যে কেউ 4 বার 5 বার মেন দিয়ে যাচ্ছে, ইন্টারভিউ নাম আসছে না, কেউ পিটি দিয়ে যাচ্ছে, হচ্ছে না, আর কেউ এক চান্সে বেরিয়ে যাচ্ছে। তো তখন আমি একটা জিনিস রিলেট করেছিলাম, যে হয়তো বিসিএস পাওয়ার জন্য যে লেভেলের প্রিপারেশন দরকার, যে মুক্তিবেগটা, যে স্কেপ ভেলোসিটিটা দিতে হবে, সেটা হয়তো সে দিচ্ছে না। হয়তো সে 99% দিচ্ছে, যেটা 100% দরকার, 99% দিচ্ছে। তো ওটা দেওয়ার পরে কি হচ্ছে, সে ফেল করছে, আবার সে জিরো থেকে শুরু করতে হচ্ছে। তো তোমাদেরকে প্রিপারেশন এমন লেভেলে নিয়ে যেতে হবে, ওই যে মুক্তিবেগের মতো, যে এক চান্সে 2 চান্সের জন্য ডাব্লিউবিসিএস বেরিয়ে যায়, আর যেদিনই ডাব্লিউবিসিএস হবে সেদিনই এক্সাম দিবে, আর সেই দিনই যেন ক্র্যাক হয়ে যায়, সেদিনই অফিসার হয়ে যাও। এরকমই ভাবে আমার মনে হয় বিসিএস পাওয়ার জন্য অনেক বছর লাগে না, বাস একটা দুটো অ্যাটেম্পটই যথেষ্ট, যদি তোমরা সঠিকভাবে ডিরেকশনে পড়াশোনা করো, হার্ড ওয়ার্ক করো। আর ওই মুক্তিবেগ দিতে হবে, মুক্তিবেগ মানে পুরো তোমার যতটা পারো ততটা ইফোর্ট দিয়ে তুমি হার্ড ওয়ার্ক করো। আমি আমার সঙ্গে হয়তো সবাই সহমত হবে না, অনেকজন বলে যে যতক্ষণ ইচ্ছা হয় ততক্ষণ পড়ি, যখন মন যায় ততক্ষণ পড়ি। আমি এরকম না, আমি একদম ডিসিপ্লিন মেনটেন করতাম। ভালো লাগছে না তাও জোর করে পড়াবো আমি নিজেকে। আমার মনে হয় খুব বাজে দিন যেদিন গেছে না, সেদিন আমি 8 ঘন্টা পড়েছি, আর আমার অ্যাভারেজ হচ্ছে 10 ঘন্টা। আমি এই কনসিস্টেন্সিটা মেনটেন করেছি। আর বিশেষে ওটাই লাগবে, কনসিস্টেন্সি মেনটেন করলে, হার্ডওয়ার্ক, কনসিস্টেন্সি, পেশেন্স, এই 3টে জিনিস যদি তুমি রাখো, তাহলে সফলতা তোমাকে একদিন ধরা দেবেই দেবে। তো বিগিনারদের জন্য এটাই বলবো, যে হয়তো এখন খারাপ ফেজ চলছে, ওবিসির জন্য রিক্রুটমেন্ট বন্ধ আছে, তবে সারা জীবন তার বন্ধ থাকতে পারে না, অবশ্যই রিক্রুটমেন্ট হতে হবে। আর তোমরা প্রিপেয়ার থাকো, যে যেই দিন হবে সেই দিনই তোমরা ডাব্লিউবিসিএস অফিসার হিসাবে বেড়ে যাবে। ওই মুক্তিবেগটা দিতে হবে একদম, মিনিমাম যেন 8 ঘন্টা পড়া হয়, আর 10 ঘন্টা দিতে পারলে অবশ্যই ভালো। যত বেশি হার্ড ওয়ার্ক করবে তত খুব তাড়াতাড়ি সফলতা পাবে। না হলে ওই বাকিদের মতো 500 বার মেন দিয়ে যাবে, পিলি দিয়ে যাবে, কিছুই হবে না। মুক্তিবেগটা চাই 11.2। ওকে। আশা করি প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার স্টুডেন্টরা, হাজার 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 স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে অভিভাবকরাও তাদের সন্তানদের উদ্বুদ্ধ করবে ইয়ামিন শেখের এই কাহিনী, ইয়ামিন শেখের এই জার্নির, তাদের উদ্বুদ্ধ করবে। আরো দিকে দিকে আরো ইয়ামিন শেখ উঠে আসুক, আমাদের প্রত্যন্ত জেলা মুর্শিদাবাদ সেখান থেকে উঠে আসুক, আমাদের গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে উঠে আসুক। আর ইয়ামিন শেখের আগামী দিনের কর্মজীবন ভালো কাটুক। সে প্রত্যন্ত অঞ্চলের নিডি ফ্যামিলি, নিডি মানুষজনের জন্য কিছু ভালো কাজ করুক, সরকারের ভালো কাজগুলো তুলে ধরুক, এবং সর্বোপরি একজন ভালো মানুষ হিসাবে সে সমাজে আরো ভালোভাবে প্রতিষ্ঠিত হোক, আরো সমাজকে, আমাদের পিছিয়ে পড়া সমাজকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, এই আমার শুভকামনা রইল। থ্যাংকস ফর দ্য সেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই। ততক্ষণ তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, আবার পরে অন্য কোনো ভিডিওয় দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।